তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে, এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে, এই জন্য এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে 5ই আগস্ট 1 ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন। ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু যেটা দেখছি এটা অন্যায়। অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে। আপনারা জানেন এটিএম আজহারুল ইসলামকে এবং এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশে 2013 সালে যাদেরকে যুদ্ধাপরাধীর নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি। তারা কেউ অপরাধী ছিল না। যেই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাস্টে দিয়েছে তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না। কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে। এবং যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম সাহেব। বয়োবৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের 5ই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় 8-9 মাস অতিবাহিত হয়েছে। স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। জামায়াত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত, তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত। কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামায়াত ইসলামী বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, এই দলটিও নির্দ্বিধায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে। পাশাপাশি জামায়াত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে। ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেল সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো। যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই, যা ইচ্ছে তাই করে যাবে। এবং 9 মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে, এটা আসলেই দুঃখজনক। গত 16 বছরে এই দলের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। 2013 সালে নাটক সিনেমা করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে।
আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে, একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা, সেটাকে এখনো কোর্টের বারান্দায় ঝুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে, আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে। আমি সত্যি অবাক হয়েছি। আমি জামাতের উপরেও ক্ষুব্ধ। আমি ক্ষুব্ধ হয়েছি এজন্য যে আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের আমলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন। বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে, আপনারা সেই ফান্দে পড়েন নাই। আপনারা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন। এই সরকার 5ই আগস্ট এসেছে, আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল, কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই। এটিএম আজহারকে মুক্তি দেওয়া 1 ঘন্টার ব্যাপার নয়, কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন, আমার মনে আছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে সবাই মিলে জেলে যাব। তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না, আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমেই এটাকে পার পেয়ে যেতে হবে, এবং সময় ক্ষেপণ শুরু হলো। কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হলো না। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে, এবং এই সরকারের মধ্যেই ঘাপটি মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এটিএম আজহারুল ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না। আমি দল বুঝি না, মত বুঝি না। এ বাংলাদেশে বহু মানুষের মামলা উঠে যাচ্ছে, বহু মানুষকে জেল থেকে মুক্ত করা হয়েছে, বহু মানুষকে বিভিন্ন জায়গায় খালাস করে দেওয়া হচ্ছে। তারপরেও এটিএম আজহারুল ইসলাম কেন ওখান থেকে মুক্তি পাবে না? তার মানে কি আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে সেটা সঠিক ছিল? তার মানে আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যা করেছে সেটাই সঠিক? এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? 5ই আগস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ওই দিন বাংলাদেশের যতগুলো রায় একদিনে ঘোষণা হওয়ার কথা ছিল, যতগুলো সিদ্ধান্ত একদিনে নেওয়ার কথা ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এই এটিএম আজহারুল ইসলামের মুক্তি, যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা না, যেটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না, যেটার সাথে কোনো দল আর মতের কোনো প্রশ্ন নেই। খালেদা জিয়ার মুক্তির সাথে তার মুক্তি দিয়ে দেওয়া উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর মার্কা কিংবা তাদের কার্যক্রম স্বাধীনভাবে চলার জন্য মামলা হামলা এগুলো নিয়ে বসে থাকা লাগতো না। ওই দিনই চাইলে জামাত সহ বাংলাদেশে যারা নির্যাতিত দল ছিল, যাদের মার্কা নাই মার্কা দিয়ে দাও, যাদের প্রতীক নাই প্রতীক দিয়ে দাও, যাদের দল বন্ধ করেছে বন্ধগুলোকে চালু করে দাও, এরকম সিদ্ধান্ত সরকার চাইলে 1 ঘন্টায় নিতে পারত। কিন্তু অতিরিক্ত ভদ্রতা যারা দেখাচ্ছে, তাদের সাথে অভদ্র আচরণ শুরু করার মধ্য দিয়ে সরকার এখন এক মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল অশুভ সিদ্ধান্তের। আপনারা আওয়ামী লীগের যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার আমলে কোনো কিছুই তো সঠিক নেই। এদেশের বিচার সঠিক নেই, আইন সঠিক নেই। এদেশের মানুষের কার্যক্রমের উপরে যতগুলো জুলুম অত্যাচার করেছে সবই তো বেঠিক ছিল। তারপরেও তার সেইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদিন আপনার কি বলে বিচারপতি নাই, একদিন এই নাই সেই নাই, একদিন আগের রায় দিয়েছে 4 জনে মিলে, এখন যদি মানে রায়ের সংখ্যা লোক যদি বেশি না হয় তাহলে হবে না, এখন 7 জনের টিম বানাও। এইসব ধান্দাবাজি কোত্থেকে এসেছে আমি বুঝি না। আমি মনে করি এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি এই সরকার 2-1 দিনের মধ্যে দিতে ব্যর্থ হয়, তাহলে যদি এই জামাত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে আম জনতার ভালোবাসাকে অনুধাবন করে রাজপথে নামতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। আপনি আর যাই করুন, এখানে কোনো ধানাই ফানাই চলবে না। একজন মানুষ মারা যাচ্ছে অন্যায়ভাবে, 1 যুগ পর্যন্ত জেলের মধ্যে থাকছে। যাদেরকে মেরে ফেলেছে তো ফেলেছে, এখন যে ব্যক্তি বেঁচে আছে তাকেও মেরে ফেলবেন। এই এটিএম আজহারের যদি কিচ্ছু হয় তাহলে দায়িত্ব আওয়ামী লীগ যেমন বহন করতে হবে, এই সরকারকেও বহন করতে হবে। আমি অবাক লাগে, আমার ধিক্কার জানাই আপনাদের এই সকল সংস্কারের আমি ধিক্কার জানাই। কিসের সংস্কার? শেখ হাসিনা যা যা করেছে সবকিছু বাতিল করে দিতে হবে, এটাই হচ্ছে সংস্কার। কিন্তু একটা ভালো লাগে সেইটা সংস্কার, আর একটা ভালো লাগে না সেটা সংস্কার হবে না। এসব ধান্দাবাজি কোথায় পেয়েছেন? আপনি যদি মনে করেন যে এটিএম আজহারুল ইসলামের উপরে যা হয়েছে তা সঠিক,
তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল। এটিএম আজহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল। কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাসেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল। এটা কোনো আইন ছিল না, এটা কোনো সঠিক বিচার ছিল না। অতএব যারা এটাকে জুলুম মনে না করবেন, আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মুনাফিকি করছেন। জুলুমকে জুলুমই মেনে নিতে হবে, জুলুমকে জুলুম হিসাবেই বলতে হবে। এটিএম আজহারকে এখন মুক্তি দিতে হবে, এই মুহূর্তে মুক্তি দিতে হবে। সরকারের কিছু কিছু জিনিস আমি দেখছি বেশ পেঁচিয়ে গেছিয়ে এদিক সেদিক কথা বলার চেষ্টা করেন। এই সকল কার্যক্রম আপনাদের কিন্তু পতন ত্বরান্বিত করবে। আমি অবাক হয়ে যাই। আমি সব সময় গত 16 বছর জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি, এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন, সেটা হতে পারে না। বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয়, বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয়, নিপীড়ন করতে হয়, তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান, তাহলে তো সঠিক বিচার করলেন না। শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক? যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক? সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক? আপনার কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক? যাদেরকে গুম করেছে এটা কি সঠিক? যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক? আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়। তাহলে এটা তো একটা কাগজে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে, এবং যারা জীবিত আছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। কিন্তু আপনারা সেটা না করে এখনো আজহারুল ইসলামকে নিয়ে তালবাহনা শুরু করেছে। ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে, এই জন্য এটা অন্যায়। অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। বরং আপনাদের উচিত ছিল সকল মজলুমদেরকে 5ই আগস্ট 1 ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন। ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু যেটা দেখছি এটা অন্যায়। অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না। অথবা আসুন, যাদের নিবন্ধন দেন নাই দিয়ে দেন, যাদের মার্কা দেন নাই দিয়ে দেন, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন মুক্তি দিয়ে দেন। বিএনপি জামাত আর হেফাজত চিনি না, যারা এই অন্যায়ের শিকার হয়েছে সবার মুক্তি চাই, সবার মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। বরিশালে নাহিদের উপরে আক্রমণ হয়েছে বললেই চলে। আপনারা জানেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ছিলেন, বাংলাদেশের জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন, সেই ছাত্রদের থেকে উঠে আসা নেতা আজকের বরিশালে তাদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতেছিলেন। তার সামনেই প্রকাশ্যে দিবালোকে তাদের নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হন এবং সেখান থেকে নাহিদ ইসলামকে যে কোনো মূল্যে পুলিশ প্রোটেকশনে উদ্ধার করা হয় এবং তার ঝালকাঠিতে যাওয়ার যে প্রোগ্রাম সেটাকে ক্যান্সেল করা হয়। এমনটা হওয়ার কথা নয়। বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে নাহিদ ইসলাম অন্যতম। কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমার কাছে মনে হয়েছে জুলাই বিপ্লবের সময় যে চিন্তা চেতনায় জনগণ তাদেরকে ভালোবেসেছে, সেখান থেকে তারা ধীরে ধীরে সরে আসতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনে অনৈক্য তৈরি হয়েছে, নিজেদের মধ্যেও বিভেদ তৈরি হয়েছে। একটি দল ইতিমধ্যেই সংগঠিত হয়েছে, গঠিত হয়েছে। পাশাপাশি ওই দলেরই আরও আরেকটি দল নতুন করে মাঠে আসছেন বলে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে। সব মিলে ধারণা করা যায় যে রাজনীতির মাঠে উঠে আসতে হলে এই নাহিদ ইসলামদেরকে আবারও রাজপথেই থাকতে হবে। রাজপথের এই মোকাবেলা করেই তাদের নেতাকর্মীদের সামনে এই ধরনের হামলা মামলা, বিভিন্ন ধরনের
পরিস্থিতির মোকাবেলা করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে এত দ্রুত যে এরকম বাংলাদেশের পরিবর্তন হবে সেটা আমি ভাবতে পারিনি। আমি জানি যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে ইয়াং পিপলদেরকে রাজনৈতিক জায়গায় অনেক বাধা প্রদান করা হবে। পূর্ববর্তী যত ওল্ড রাজনীতিবিদ আছে তারা সহসাই কাউকে উঠতে দিবেন না, সেটা আমার ধারণা ছিল। কিন্তু এর মানে এই নয় যে এত দ্রুত নাহিদ ইসলামরা আজকের বাধার সম্মুখীন হবেন কিংবা তারা প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে। এক বাক্যে যাদের নেতৃত্বে বাংলাদেশের সরকার এখন পরিচালিত হচ্ছে বলে সবাই জানে এবং আমরাও বুঝি, সেই জায়গাটাতে তাদের আজকের এই দুরবস্থা দেখলে মনে হচ্ছে আগামী দিনে বাংলাদেশে এনসিপি আসলে কতদূর আগাতে পারবে সেটা এখনই কিছুটা হলেও বোঝা যাচ্ছে। এর অন্যতম কিছু কারণও আছে। প্রথমত হচ্ছে, রাজনীতি করতে গেলে আপনার উপরে আক্রমণ আসবে, প্রতিবাদ আসবে, ঝড় ঝান্টা আসবে, অবশ্যই আসবে। সেগুলো আপনাকে মোকাবেলা করতেই হবে, সেটা এনসিপির জন্য হোক কিংবা বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, গণ অধিকার, যারাই হোক, প্রত্যেকেরই কম বেশি এ ধরনের কার্যক্রমের সাথে আপনাকে সেই জায়গায় প্রতিবাদী হয়ে আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে, আপনাকে আপনার জায়গায় উঠে আসতে হবে। কিন্তু এনসিপি বাংলাদেশের বর্তমান 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটি দল। এই দলটি এত দ্রুত সময়ের মধ্যে এরকম বাধার সম্মুখীন হয়েছেন যেই বাধায় তারা নাহিদ ইসলামের সামনেই হাতাহাতি, এবং তাদেরকে খুব ব্যস্ত পার হতে হয়েছে, দেখতে হয়েছে খুব তড়িঘড়ি করে কোথাও যাচ্ছেন। ভিডিওর মধ্যে যতটুকু বোঝা যাচ্ছে যে সেফটি জোনে তারা চলে যাচ্ছেন এবং ঝালকাঠিতে একটি প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামটা পর্যন্ত ক্যান্সেল করতে হচ্ছেন। ইটস নট এ সিম্পল থিংস, এখানে অনেক বড় কিছু মিন করে। আমি দেখছি এখন আর এই নাহিদ ইসলামদের শত্রু বড় রাজনৈতিক দলগুলোকে আর হওয়ার মনে হয় সুযোগ নেই বা লাগবে না। এখন তারা নিজেরা নিজেদের মধ্যেই এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে বলে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। এবং আমার কাছে বাংলাদেশের রাজনীতিতে কিছু জিনিস আছে যে মানুষ মিথ্যা বলে কাউকে বিপদে ফেলানো, এটা যেমন অন্যায়, এরকম রাজনৈতিকভাবে অনেক কিছুই ঘটে। কিন্তু সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীদের এই দলের বেশ কিছু নেতাদের অনেক কিছু নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। তাদের দুর্নীতি, তাদের নিয়োগ বাণিজ্য, তাদের প্রভাব বিস্তার করা, প্রশাসক জায়গাগুলোতে নতুন নতুন মানুষদেরকে নিয়োগ করার জন্য তাদের পক্ষ থেকে যে কোনোভাবেই হোক গোপনে সিভি কালেকশন কিংবা আলোচনা, এই জাতীয় কার্যক্রম চলা, এই সব কিছু মিলে এখন তারা কিঞ্চিত বিতর্কের মধ্যেই জড়িয়ে গিয়েছেন বলে আমি মনে করি। এখন এই বিতর্ক থেকে তারা উত্তরণ কিভাবে ঘটাবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু বিতর্কের যে পড়েছে এতে কোনো সন্দেহ নেই। যেমনটা আমরা এখন থেকে 4-5 মাস আগেও ধোয়া তুলসী পাতা বলেই মনে করতাম, সেই ধোয়া তুলসী পাতার জায়গা থেকে এনসিপি ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে। তারা আর ধোয়া তুলসী পাতা নেই। আমাদের রাজনৈতিক অঙ্গনের রাজনৈতিক দলের সচরাচর যে সমালোচনা হয়, এখন এনসিপিকে নিয়েও সেই সমালোচনা করার মতো সুযোগ বা ওয়ে তৈরি হয়ে গিয়েছে। বাকিটা হয়তো আরও কিছুদিন অপেক্ষা করলে, যখন এই আপনার কি বলে আসিফ মাহমুদ ভুইয়া, তারপরে আপনার আরেকজন যে আছেন মাহফুজ আলম, এরাও যখন পদত্যাগ করে ফিল্ডে চলে আসবেন, কিংবা সরকার এইটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, নতুন কোনো সরকার আসবে, অনেক গোপন বিষয় সামনে আসবে যেটা হয়তো আপনি এখন চাইলেও পারবেন না। আবার এমনও কিছু আসবে, আমি আগেই বলে দিচ্ছি, দেখবেন এই আসিফ মাহমুদের সাথে, নাহিদদের সাথে কিংবা আপনার মাহফুজদের সাথে যারা পিএস ছিলেন, এপিএস ছিলেন বা আছেন, বা তাদের ঘনিষ্ঠজন যারা একেবারেই ক্লোজলি তাদের সাথে মিশেছেন, ইনডোরে কেক কেটেছেন কিংবা অনুষ্ঠান করেছেন কিংবা খাওয়া দাওয়ায় মত্ত থেকেছেন কিংবা বিশেষ কোনো বৈঠকে উপস্থিত ছিলেন, এই মানুষগুলোই একটা সময় আপনার কাছে আমার কাছে তাদের অনেক তথ্য নিয়ে আসবে। এ তথ্য আসলে যে ঘাবড়াতে হবে, ভয় পেতে হবে এমনটা না, এটাই রাজনীতি। আপনাকে আপনার সকল জায়গা থেকেই, যেমন আপনার যে কোনো ভালো কাজের সুনাম আপনি পেতে চান, খারাপ কাজের জন্য আপনাকে দুর্নাম মাথার উপরে নিয়েই পথ চলতে হবে। আজকের বরিশালের যে ঘটনাটি ঘটেছে, আমি সত্যিই অবাক হয়েছি। সেখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে আমাদের সাথে সেই জুলাই বিপ্লবের পর থেকে কেউ কোনো কথা বলে না, যোগাযোগ করে না, সবাই শুধু নিজেদের মধ্যে গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট করে কিংবা কথা বলে। আজকের সে কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন। আজকে অনেক চিকিৎসাহীনভাবে ঘুরছে, অনেককে দেখছি অসহায় হয়ে যাচ্ছে। একদিকে চিকিৎসার জন্য হয়তো আপনি 2 লাখ টাকা দিয়েছেন, 1.5 লাখ টাকা দিয়েছেন,
আজও কয়েকজন চিকিৎসার বঞ্চিত লোকদের সাথে দেখা হয়েছে। একটি ডিপ্লোমেট প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে অনেক সাধারণ শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তারা অভিযোগ করেছে, ভাইয়া এ ব্যাপারে কথা বলেন। তাদের অভিযোগ কিছু নয়, অভিযোগ হচ্ছে তারা সুস্থ শরীরে বেঁচে থাকতে চায়। যার হাতে অপারেশন লেগেছে, আপনার দৃষ্টিতে 2 লক্ষ টাকা দিলেন, চিকিৎসা দিলেন, তার খরচ হয়ে গিয়েছে 10 লাখ টাকা। মেরুদণ্ডে খরচ হয়ে গিয়েছে 15 লক্ষ টাকা, তার সেই টাকা নেই, তাদের কাছে আসে নাই। যারা আজকে দেশের জন্য লড়াই করেছে, এই মানুষগুলোতে কোনো দল বিচার করা উচিত না। লোকগুলো যদি বিএনপিরও হয় সেও আপনার কাছে সম্মানিত হবে, লোকগুলো যদি জামাতেরও হয় সেও আপনার কাছে সম্মানিত হবে, লোকগুলো যদি আপনার দলের হয় সেও সম্মানিত হবে। আমাদের এই মানুষদের প্রতি যে নতুন করে বৈষম্য শুরু হয়েছে, এ কারণে এর যে ঝাল, এই ঝালটা আপনাদেরকে নিতেই হবে জায়গায় বেজায়গায়। কারণ আপনারা যখন দাবি করছেন বৈষম্যহীন বাংলাদেশ, এই বৈষম্যহীন বাংলাদেশে আপনার আদর্শে, চলায় ফেরায়, কথায় বর্তায়, কার্যক্রমে বৈষম্যহীনই দেখাতে হবে। যেটা মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনাদের কিছু কিছু নেতাকর্মীদের আচরণে, সচিবালয়ে কিংবা বাহিরে, মনে হচ্ছে দেশটা আপনারা কয়েকজন ব্যক্তি নিয়ে নিয়েছেন। ইতিমধ্যে আমার কাছে ফিল হচ্ছে, মানুষ বলা শুরু করেছে আমি আপনাদের ওয়েল উইশার্স, আপনাদের শুভকামনা করি, কিন্তু আপনাদের ভুলগুলো কেউ ধরিয়ে দিচ্ছে না। আপনাদের এই জিনিসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, একেবারে কোরামের মধ্যে চলে এসেছেন। বিশেষ কিছু মানুষ নিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এগুলো দিয়ে রাজনীতিতে খুব বেশি দিন আগানো যায় না। এগুলো দিয়ে ততদিন আগানো যায় যতদিন পিছনে গোয়েন্দা বিভাগ থাকে, বিদেশি কোনো আপনার ইনফ্লুয়েন্স থাকে, কিংবা আপনার কাছে কোনো একটি গোষ্ঠীর টাকা পয়সা থাকে, গোপন আতাত থাকে, ততদিন জনতার কাতারে আপনাকে আসতে হবে, ঝড় ঝাপটা সহ্য করতে হবে, প্রাকৃতিক কালচারের সাথে আপনার অ্যাডাপ্ট হতে হবে, আপনার বন্ধুদেরকে মূল্যায়ন করেই আপনাকে পথ চলতে হবে। এখন যদি কোরামের মধ্যে সীমাবদ্ধ হন, তাহলে এরকমই জায়গায় জায়গায় ব্লক খেলে কিছু তো করার নেই। আমার বিশ্বাস বরিশালের এই আক্রমণ কিংবা নাহিদ ইসলামকে অপমান, এটা নিশ্চয়ই কোনো ভালো কাজ হয়নি। যারা করেছেন তারা এই মাত্রার ক্ষোভে ছিলেন, যেই ক্ষোভটা তারা ঝাড়তে গিয়ে এভাবে হয়ে গিয়েছে। এবং আমার বিশ্বাস এখানে কোনো দলীয় ইন্ধন কারো নেই, থাকার কথা নয়। যতটুকু বুঝতেছি তারা নিজেরাই নিজেদের কোন্দলে এখন ভিতরে ভিতরে জ্বলছে। রাজনীতিতে লম্বা সময় টিকে থাকতে হলে বাংলাদেশের জাতীয় ঐক্যের বিকল্প নাই। সফট কর্নার দেখাতে হবে, রাজনীতিবিদদের সবার সমালোচনা করে আপনি একা উঠে যাবেন, এগিয়ে যাবেন, এই স্বপ্ন বাংলাদেশে কোনোদিন বাস্তবায়ন হবে না। বাংলাদেশে মন্দের ভালো এই দেশে আপনাকে রাজনীতিবিদ, সমাজবিদ, সমাজের প্রত্যেকটি নাগরিকের যার যতটুকু অংশগ্রহণ আছে তাকে সেইটাকে স্পেস দিয়ে তার ব্যাপারে জাতির কাছে বলে প্রকাশ করে তারপরে আপনাকে পথ চলতে হবে। আজকের নাহিদ ইসলামরা এই বরিশালের আয়োজন থেকে শিখুক, এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও শেখেন, এবং যারা মন্ত্রী পরিষদে রয়েছেন তারাও শেখেন। পুলিশ ছাড়া যেমন আওয়ামী লীগ একটা দিন বাংলাদেশে টেকতে পারে নাই, আপনিও নিশ্চয়ই প্রতিদিন পুলিশ নিয়ে, প্রোটেকশন নিয়ে, কিংবা একেবারে খাস কিছু বন্ধু নিয়ে রাজপথে টিকে থাকতে পারবেন না। রাজপথে টিকে থাকতে হলে রাজপথের মানুষ নিয়েই টিকে থাকতে হবে। অতএব আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা, তাদের মূল্যায়ন করুন, তাদের খোঁজ রাখুন, চিকিৎসার ব্যবস্থা করুন। দেশে বিদেশে সমস্ত জায়গায় মানুষদেরকে আপনারা সেই জুলাই বিপ্লবের চেতনার সময়ে যে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস ছিল, সেটাকে আবার নতুন করে জাগ্রত করুন। তাহলেই আপনাদের রাজনীতি যেমন সফলতা পাবে, দেশের মানুষও শান্তি পাবে।